রাত 10টা বাজে। রোহান পড়ার টেবিলে বসে আছে, ম্যাথ বইটা খোলা, ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মুখস্থ করার চেষ্টা করতেছে, কিন্তু কিছুই মনে থাকতেছে না। সে ইউটিউবে ত্রিকোণমিতির ক্লাস সার্চ দিল, একটা ক্লাস 3-4 ঘন্টা। এত বড় ক্লাস দেখার ধৈর্য রোহানের নাই। সে চিন্তা করতেছে কিভাবে কি করবে। সামনে এক্সাম, সিলেবাস এখনো অনেক বাকি। টেবিলে রাখা বইগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো রোহান। পড়াশোনায় কোনো ফোকাস নাই। একটার পর একটা দিন চলে যাচ্ছে। ফোনটা হাতে নিয়ে আবার ইউটিউবে ঢুকলো রোহান। একটা ভিডিও সামনে আসলো, এআই নাকি অনেক জব রিপ্লেস করে দিবে। কিন্তু রোহান তো এভারেজ একটা স্টুডেন্ট, এইসব পড়াশোনা তার ভালো লাগে না। সে চায় অনেক বড় কিছু করতে, কিন্তু তার প্যাশন কি এটাই সে খুঁজে পাচ্ছে না। তার ইন্টারেস্ট বা পটেনশিয়াল কি এটাই সে বুঝতে পারতেছে না। এইসব ভাবতে ভাবতে ইনস্টাগ্রাম খুলে একটার পর একটা রিল স্ক্রল করা শুরু করলো রোহান। এক সময় ক্লান্ত হয়ে ফোনটা রাখে শুয়ে পড়লো। আচ্ছা, সপ্তাহের কোন দিনটায় তোমার হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার চান্স সব থেকে বেশি বলো তো? সোমবার। আর কোন সময় জানো? ঠিক সকাল 8টা থেকে 9টার মধ্যে। একটু চিন্তা করে দেখো তো বস, এই সময়টায় আসলে কি হয়? মানুষ তার অপছন্দের কাজে যাওয়ার জন্য রেডি হয়, আর স্টুডেন্টরা বই খাতা গুছায় স্কুল বা কলেজের উদ্দেশ্যে রওনা হয়। ভাবতে পারো কত বড় একটা ট্র্যাপে আটকে আছি আমরা। গ্যালাপের রিসেন্ট একটা রিপোর্ট অনুযায়ী সাউথ এশিয়ার মাত্র 21% এমপ্লয়ি তাদের কাজে আসলেই এঙ্গেজ। অর্থাৎ প্রতি 10 জনে 8 জন মানুষ প্রতিদিন সকালে এমন একটা কাজ করতে যায় যা তারা মনে প্রাণে ঘৃণা করে। আর এই পুরো সাউথ এশিয়ার মাত্র 16% মানুষ তাদের জীবন নিয়ে সন্তুষ্ট। আমরা ভাবি কোনো মতো টাকা ইনকাম করার জন্য একটা কাজ করলেই তো হইলো, কিন্তু বস, একজন মানুষ তার জীবনের 90,000 ঘন্টা শুধু কাজের পেছনেই ব্যয় করে। চিন্তা করো তো, তুমি প্রতিদিন 8-9 ঘন্টা এমন একটা কাজ করতেছো যেটা তোমার ভালো লাগে না, কোনো মতো পেটের দায়ে দিনগুলো পার করতেছো, আর ছটফট করতেছো কবে শুক্রবার আসবে। আমরা ছোটবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করি একটা ডিগ্রির জন্য, একটা জব পাওয়ার জন্য, যে জব মাস শেষে আমাদের হাতে কয়টা টাকা ঠিকই ধরিয়ে দেয়, কিন্তু এর বিনিময়ে আমাদের সুখ, শান্তি আর ফ্রিডম সব কেড়ে নেয়। কিন্তু বস, তুমি যদি আসলেই খুঁজে পাও তোমার ভেতরের পটেনশিয়াল কি, কোন কাজটা তুমি কোনো ক্লান্তি ছাড়াই ঘন্টার পর ঘন্টা করতে পারবে, কোন কাজ তোমাকে মানসিক শান্তি দেবে আর অন্যদের থেকে আলাদা করবে, তাহলে তো বস পুরো গেমটাই চেঞ্জ হয়ে যাবে। আজকে আমি তোমাকে বলবো কিভাবে তুমি তোমার প্যাশন খুঁজে পাবে, কিভাবে এই সিস্টেমের গন্ডি থেকে বের হয়ে তোমার ট্যালেন্টকে কাজে লাগিয়ে সেরা কিছু করতে পারবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, এমন একটা জায়গার কথা চিন্তা করো তো যেখানে মানুষের ডিকশনারিতে রিটায়ারমেন্ট বা অবসর নামের কোনো শব্দ নেই। জাপানের একটা আইল্যান্ড আছে, ওকিনাওয়া। পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি 100 বছর বয়সী মানুষ এই দ্বীপেই বাস করে। তারা কিন্তু কোনো হাসপাতালে শুয়ে নেই, বরং তারা জীবনের শেষ দিন পর্যন্ত খুব হাসি মুখে নিজেদের কাজ করে যাচ্ছে। আর অন্যদিকে মাত্র 20 থেকে 25 বছর বয়সের মধ্যেই আমরা মারাত্মক লেভেলের ডিপ্রেসড, আমাদের কিছুই ভালো লাগে না। জাপানি ভাষায় একটা শব্দ আছে, ইকিগাই, যার খুব সহজ মানে হলো সকালে ঘুম থেকে উঠার একটা তীব্র কারণ, এমন একটি কারণ যা থাকলে সকালে অ্যালার্ম বাজার আগেই খুশিতে তোমার চোখ খুলে যাবে। কিন্তু আমাদের সকালটা কেমন হয়? আমরা প্রতিদিন সকালে এক বুক হতাশা নিয়ে ঘুম থেকে উঠি, মনে হয় কেউ যেন খুব জোর করে আমাদের উপর জীবনের বোঝা চাপাই দিছে। আমাদের মুখে কোনো হাসি থাকে না, আমরা জোর করে কাজ করি আর কাজের মাঝে ফোন স্ক্রল করি, আর সন্ধ্যায় টঙের দোকানে 1 কাপ চা হাতে নিয়ে শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থাকি আর ভাবি এমনে আর কতদিন এভাবে একটা বন্দি জীবন কাটাতে হবে আমাদের। মাঝে মধ্যে আমরা অনেকেই ডিসাইড করি যে সবকিছু বাদ দিয়ে নিজের প্যাশন ফলো করব। আমরা ভাবি এই প্যাশন জিনিসটা অলরেডি আমার মধ্যে লুকিয়ে আছে, আমাকে জাস্ট খুঁজে বের করতে হবে। আমাদের ধারণা আমি বুঝতে পারতেছি না যে আমার প্যাশন কিসে, একবার খালি খুঁজে পাই তারপরেই খেলা হবে। কিন্তু বস, এখানেই আমরা সব থেকে বড় ধরাটা খাই। রিসার্চ আর স্টাডি থেকে পাওয়া গেছে প্যাশন কোনো লুকোনো গুপ্তধন না। প্যাশন হলো একটা ছোট্ট চারা গাছের মতো, যাকে সময় দিয়ে যত্ন নিয়ে একটা বিশাল গাছে রূপান্তর করতে হবে। এই যে সবাই বলে ফলো ইওর প্যাশন, এই কথাটাতে ঝামেলা আছে। এই কথায় বিশ্বাস করলে তুমি সারা জীবন অপেক্ষা করতে থাকবে আর ভাববে একদিন হঠাৎ করেই তুমি তোমার প্যাশন খুঁজে পাবে, তারপরে যায় তুমি কাজ শুরু করবে। কিন্তু আসল কথা হচ্ছে তোমাকে শুরুতে যে কোনো একটা সেক্টরে কাজ করে সেই সেক্টরে মাস্টারি করতে হবে। তুমি যখন একটা কাজে এক্সপার্ট হবে, সেই মাস্টারি তোমাকে কাজের স্বাধীনতা দিবে, আর ঠিক সেখান থেকেই তোমার প্যাশনের জন্ম হবে। তাই বস, আসল ফর্মুলাটা খুব সিম্পল। তুমি বাইরের জগৎটা এক্সপ্লোর করো, নতুন জিনিস ট্রাই করো, যে কোনো একটা স্কিলের গভীরে যাও আর শিখতে থাকো। এখন কথা হচ্ছে, ব্যাপারটা তো সহজ হলে বেশিরভাগ মানুষই কেন পারে না? আসিফের গল্পটাই শোনো। আসিফ ভাবলো সে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবে, একটু একটু করে টাকা পয়সা জমায় একটা ক্যামেরা কিনলো, নিজের ঘরের এক কোনায় ছোট্ট একটা স্টুডিও সেট আপ করলো। বাসার কেউ তাকে এই বিষয়ে সাপোর্ট করে না, সে লুকিয়ে লুকিয়ে ভিডিওর স্ক্রিপ্ট লেখে, ভিডিও এডিট করে, এভাবেই প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করে। কিন্তু মন মতো কোনো রেজাল্ট আসতেছে না। কোনো ভিডিওতে 40টা ভিউ হয়,
হয় তো কোনোটাতে বড় জোর 120টা। এক সময় বাসার সবাই তাকে কথা শোনানো শুরু করলো, কি হচ্ছে এসব করে, কোনো রেজাল্ট তো আসতেছে না। এরকম অবস্থায় আসিফের হাতে দুইটা অপশন ছিল, একটা কমফোর্টেবল অপশন আর একটা আনকমফোর্টেবল অপশন। কমফোর্টেবল অপশনটা হলো সে এইসব বাদ দিয়ে আগের সেই নর্মাল লাইফে ফিরে যাবে, আর আনকমফোর্টেবল অপশনটা হলো সে যা করতেছে নিজের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে সেই কাজটাই চালিয়ে যাবে। আসিফ আনকমফোর্টেবল অপশনটাই বেছে নিল। বাসার সবার কথায় হতাশ না হয়ে সে নিজের কাজে ফোকাস করলো। সে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করলো, লাইটিংটা ঠিক করলো, এডিটিং আরো বেটার করলো। এভাবে সে প্রতি সপ্তাহে ভিডিও দিয়ে যাচ্ছে, কিন্তু ভিউ সেই 100-200তেই আটকে আছে। এরপর একদিন রাত 1টা বাজে, আসিফ ঘুমাচ্ছিল, হঠাৎ ফোনটা বেজে উঠলো। ওর বন্ধু ফোন দিয়ে বলতেছে, মামা তোর ভিডিও তো ভাইরাল হইছে রে। আসিফ উঠে দেখলো ওর লাস্ট ভিডিওতে 71,000 ভিউ হয়ে গেছে। এর পরের গল্পটা একটু পরে বলতেছি। বস, রিয়েলিটি হলো 80% মানুষ জীবনের বেশিরভাগ স্টেজে ওই কমফোর্টেবল অপশনটা বেছে নেয়। তারা ভাবে কি দরকার আজাইরা এত রিস্ক নেয়ার, কি দরকার এত প্যারা নেয়ার, জীবন যেমন চলতেছে চলুক না, সবাই যা করতেছে আমিও তা করি, ব্যাস এইখানে খেলা শেষ। ফ্লো স্টেটের ব্যাপারে বলি, সাইকোলজিস্ট মিহালি 1990 সালে এই কনসেপ্টটা সবার সামনে আনে। ফ্লো স্টেট হলো এমন একটা অবস্থা যখন তুমি কোনো কাজে এত গভীরভাবে ডুবে যাও যে তোমার সময়ের দিকে কোনো খেয়াল থাকে না। তোমার খিদা লাগতেছে তবু তুমি টের পাচ্ছ না, তোমার ফোন চেক করার কোনো ইচ্ছা নাই, তোমার মাইন্ড আর বডি পুরোপুরি 100% একটা কাজে ফোকাসড। আর সবচেয়ে সেরা ব্যাপার হচ্ছে এত ফোকাসড থাকার পরেও তুমি ভেতর থেকে একদম রিল্যাক্সড ফিল করো। এইটাই হলো ফ্লো স্টেট। রিসার্চ বলে ফ্লো স্টেটে মানুষ 500% পর্যন্ত বেশি প্রোডাক্টিভ থাকতে পারে। তাই বস, সবার আগে নিজের ফ্লো স্টেটটা খুঁজে বের করো। এখন তুমি বলতে পারো, ভাই ফ্লো স্টেট তো খুঁজবো, কিন্তু কোন কাজের মধ্যে খুঁজবো? সমস্যা তো এখানেই বস, তোমাকে তো কেরিয়ার অপশন গুলাই ঠিক মতো দেখানো হয় নাই। তাহলে তুমি বুঝবা কিভাবে যে আসলেই তোমাকে দিয়ে কি সম্ভব? আমাদের সিনেমাগুলোতে দেখবা শুধু প্রেম প্রীতি আর মারামারি, কোনো ফেমাস সায়েন্টিস্ট বা বড় বিজনেসম্যানের উপর সেরকম কোনো মুভি নাই যেটা দেখে তুমি ইন্সপায়ার্ড হবে। আর স্কুলে আমাদেরকে শুধু মুখস্থ বিদ্যায় পারদর্শী বানানো হচ্ছে। বস, দুনিয়াতে 12,000-এর উপর কেরিয়ার অপশন আছে, কিন্তু এই সিস্টেম তোমাকে সেগুলো এক্সপ্লোর করার কোনো সুযোগই দেয়নি। তুমি জানো জীবনে ভালো কিছু করার মানে ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা বিসিএস ক্যাডার হওয়া, কিন্তু দুনিয়ার যারা ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার তারা শুরুতেই এক জায়গায় আটকে থাকেনি। রজার ফেদেরারের কাহিনী শুনো। ছোটবেলায় সে ফুটবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট সব ট্রাই করছে। এত কিছুতে সময় দেওয়ার পর অনেক পরে গিয়ে সে টেনিসে স্পেশালিস্ট হয়েছে। এজন্য যারা শুরুতেই অনেক কিছু ট্রাই আউট করছে দিন শেষে তারাই সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে। অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস এর কথা চিন্তা করো। তুমি হয়তো ভাবতেছো লোকটা ছোটবেলা থেকেই সারাদিন কম্পিউটার আর কোডিং নিয়ে পড়েছিল। না বস, সে কলেজ থেকে ড্রপ আউট হয়ে গেল, কারণ সিলেবাস গুনার সময় তার নাই। সে জাস্ট নিজের কৌতূহল মেটানোর জন্য র্যান্ডম জিনিস এক্সপ্লোর করা শুরু করলো। কখনো সে ক্যালিগ্রাফির ক্লাস করছে, আবার কখনো ফিলোসফি পড়ছে, আবার কখনো সব ছেড়ে ছুড়ে ইন্ডিয়ার রাস্তায় ঘুরে স্পিরিচুয়ালিটি শিখছে। এই যে শুরুর দিকে সে এতগুলা র্যান্ডম ফিল্ড ট্রাই আউট করলো, এর রেজাল্ট কি হয়েছে জানো? ঠিক 10 বছর পর সে যখন প্রথম ম্যাক কম্পিউটার বানালো তখন ওই ক্যালিগ্রাফির স্কিলটা কাজে আসলো। এই স্কিল ইউজ করে সে কম্পিউটারে সব থেকে সুন্দর ফন্ট ডিজাইন করলো। আর স্পিরিচুয়ালিটির নলেজ কাজে লাগায় অ্যাপলের সে আইকনিক ক্লিন আর সিম্পল ডিজাইনটা তৈরি করলো। স্টিভ জবস তার বিখ্যাত স্ট্যানফোর্ড স্পিচে এই কনসেপ্টটার নাম দিয়েছিলেন কানেক্টিং দ্য ডটস। তাই যারা দুনিয়া বদলায় তারা শুরুতেই নিজেদেরকে একটা বক্সে আটকে রাখে না, তারা পাগলের মতো বাইরের দুনিয়াটা এক্সপ্লোর করে, বিভিন্ন ফিল্ড থেকে ডট কালেক্ট করে, আর অনেক পরে গিয়ে সেই ডট গুলোকে মিলিয়ে দুনিয়া কাঁপায় দেয়। তাই শুধু নিজের ভেতরে না দেখে বাইরের দুনিয়াটা এক্সপ্লোর করো। এখন কথা হইলো এক্সপ্লোর করবো কেমনে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর বিল বার্নেট আর ডেভ ইভান্স তাদের বিখ্যাত বই ডিজাইনিং ইওর লাইফে একটা সেরা ট্রিক্স দিছেন, দ্য ওডিসি প্ল্যান। তারা বলতেছে আমরা বেশিরভাগ মানুষ লাইফ নিয়ে ডিপ্রেসড কারণ আমাদের কাছে লাইফ নিয়ে মাত্র একটা প্ল্যান থাকে, কিন্তু তুমি আগামী 5 বছরের জন্য 3টা প্ল্যান বানাবে। প্ল্যান এ, ইওর কারেন্ট প্ল্যান, অর্থাৎ তুমি এখন যা করতেছো সেটাই টানা 5 বছর করতে থাকলে কি হবে। প্ল্যান বি, দ্য অল্টারনেটিভ পাথ, এটা মানে কাল সকালে উঠে যদি তুমি দেখো যে তুমি যেই সেক্টরে কাজ করতেছো সেটা গায়েব হয়ে গেছে, অর্থাৎ ধরো তুমি ওয়েব ডেভেলপার কিন্তু এআই তোমার জব খাই দিল, তখন তুমি কি করবে? আর প্ল্যান সি হলো দ্য ওয়াইল্ড কার্ড পাথ, যদি তোমার টাকা পয়সার চিন্তা না থাকে আর যদি লোকে কি বলবে এই প্যারাটা না থাকে তাহলে তুমি কি করতা? সায়েন্স বলতেছে তোমার আসল প্যাশন লুকিয়ে আছে এই প্ল্যান সি এর মধ্যে, কিন্তু সোসাইটি আর ফ্যামিলির ভয়ে তুমি কখনোই প্ল্যান সি শুরু করতে পারতেছো না। আচ্ছা ধরো তুমি সাহস করে নিজের জন্য কাজ করা শুরু করলা, কিন্তু তারপরে কি হবে? তোমাকে তো ওই ফিল্ডে মারাত্মক লেভেলে স্কিলফুল হইতে হবে। ম্যালকম গ্ল্যাডওয়েল তার আউটলায়ার্স বইটাতে বলছে যে কোনো একটা ফিল্ডে এক্সপার্ট হইতে হইলে নাকি 10,000 ঘন্টা সময় দিতে হবে। তার মানে প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিলেও একটা স্পেসিফিক ফিল্ডে এক্সপার্ট হইতে তোমার 10 বছর সময় লাগে যাবে, কিন্তু এত ধৈর্য তো আমাদের নাই। দ্য ফার্স্ট 20 আওয়ার্স বইটাতে জশ কফম্যান বলল যে কোনো নতুন স্কিলে, যেমন ধরো ভিডিও এডিটিং বা ওয়েব ডেভেলপমেন্টে একদম জিরো থেকে শুরু
শুরু করে একটা বেসিক লেভেলে যাইতে মাত্র 20 ঘন্টা সময় লাগে। তার মানে প্রতিদিন তুমি 45 মিনিট করে সময় দিলেও 1 মাসের মধ্যে তুমি একটা লেভেলে পৌঁছাইতে পারবা। আর তুমি যদি ওই স্কিলে 100 ঘন্টা সময় দাও তাহলে তুমি ওই সেক্টরের 95% মানুষের থেকে আগায় যাবা। কারণ এই 95% মানুষ কখনো শুরুই করে না, আর শুরু করলেও কোনো একটা স্কিলে 100 ঘন্টা দেওয়ার মতো ধৈর্য তাদের নাই। এই 100 ঘন্টায় তোমার ব্রেইনে কি হয় জানো? নিউরোলজিস্ট ড্যানিয়েল কোয়েল তার বিখ্যাত বই দ্য ট্যালেন্ট কোডে বলতেছেন, তুমি যখন নতুন কোনো কাজ করো, নতুন কিছু শেখার চেষ্টা করো, তোমার ব্রেইনের নিউরনের উপর মাইলিন নামের একটা লেয়ার তৈরি হয়। তুমি যত প্র্যাকটিস করবা এই লেয়ার তত মোটা হবে, আর এই লেয়ার যত মোটা হবে ওই কাজটা তোমার কাছে তত ইজি মনে হবে। তার মানে ট্যালেন্ট আসমান থেকে পড়বে না, এটা তোমার ব্রেনে তৈরি হওয়া একটা ফিজিক্যাল জিনিস। চাইল্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট ডক্টর কেরিন পারভিস তার দ্য কানেক্টেড চাইল্ড বইয়ে বলছেন, কোন কাজ খুব সিরিয়াসলি করলে ব্রেনে সেটা ক্যাচ করতে 400 বার রিপিট করতে হয়, কিন্তু সেম কাজটা যদি তুমি খেলার ছলে বা আনন্দ নিয়ে করো তখন মাত্র 10 থেকে 20 বারই সেটা ব্রেনে সেট হয়ে যায়। এখন তুমি যে কাজটা করতেছো ওইটাই তোমার আসল প্যাশন কিনা এইটা বুঝবা কিভাবে? এই নিয়ে সাইকোলজিস্ট রিচার্ড রায়ান সেরা একটা থিওরি দিল। এই থিওরির নাম সেলফ ডিটারমিনেশন থিওরি। এই থিওরি অনুযায়ী যে কোনো কাজ শেষে তুমি নিজেকে 3টা প্রশ্ন করবা। নাম্বার 1, কাজটা করার সময় কন্ট্রোল কি তোমার হাতে ছিল নাকি তুমি শুধু রোবটের মতো কাজ করে গেছো? নাম্বার 2, কাজটা করার সময় তোমার কি এইটা মনে হইছে যে প্রতিদিন তুমি একটু একটু করে ইমপ্রুভ করতেছো? নাম্বার 3, এই কাজ দিয়ে তোমার বা অন্য কারোর কি কোনো লাভ হচ্ছে? এই তো, এই 3টা প্রশ্নের মধ্যে যদি 2টা প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাইলেই তো খেলা হয়ে গেছে। ওই যে একটু আগে আসিফের গল্প বললাম, সবকিছু ম্যানেজ করে ভিডিও বানাইতে ভালোই প্যারা খায় আসিফ। অনেক ফ্যামিলি ফাংশনে যায় না, ফ্রেন্ডদের সাথে অনেক ট্যুরও ক্যান্সেল করছে শুধু তার কাজে ফোকাস করার জন্য, কিন্তু এই ভিডিও বানানোর মাধ্যমে সে নিজেকে খুঁজে পাইছে। যেই ছেলেটা কারোর সামনেই ঠিক মতো কথা বলতে পারতো না সে আজ লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে। এখনো অনেকে তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু আসিফ জানে এগুলা গোনার সময় তার নাই। সে তার কাজ নিয়ে খুশি আছে, সে নিজের প্যাশন খুঁজে পাইছে। আমাদের অনেকের ধারণা জীবনে শুধুমাত্র একটা ফিল্ডে স্পেশালিস্ট হইতে হবে। বিখ্যাত কার্টুনিস্ট স্কট অ্যাডামসের একটা বই আছে, হাউ টু ফেল এট অলমোস্ট এভরিথিং এন্ড স্টিল উইন বিগ। এই বইয়ে সেরা একটা কনসেপ্ট আছে, ট্যালেন্ট স্ট্যাক বা ট্যালেন্টের পাহাড়। তোমাকে দুনিয়ার সেরা প্রোগ্রামার বা সেরা ডিজাইনার হওয়া লাগবে না। তুমি যদি মোটামুটি মানের কোডিং পারো, মোটামুটি মানের ডিজাইন পারো, আর মোটামুটি লেভেলের কমিউনিকেশন স্কিল তোমার থাকে, এই 3টা সাধারণ স্কিলের কম্বিনেশন তোমাকে পৃথিবীর একজন সেরা প্রোডাক্ট ম্যানেজার বানাতে পারবে। বস, তুমি কোনো রোবট না যে অন্যের জন্য কাজ করতে যায় নিজের জীবন যৌবন সব শেষ করে দিবে। আল্লাহ তাআলা তোমার মাথার ভেতরে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সুপার কম্পিউটারটা দিয়ে দিছে, তুমিও সেরা, তুমি চাইলেই পারবে ইনশাআল্লাহ। শেষে বলবো, কারো কথায় হতাশ হইও না, আল্লাহর উপর বিশ্বাস রেখে আরেকটা বার চেষ্টা করো। মনে রাখবে আল্লাহ তোমার পরিশ্রমের ফল অবশ্যই তোমাকে দিবেন, শুধু ধৈর্য ধরো আর নামাজটা ঠিক মতো পড়বে বস। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।